আবরারের আগে গুলশানে আরেক ছাত্রীকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। চালক পালানোর পর আসনে ছিল কন্ডাক্টর। দুর্ঘটনা এড়াতে রাজধানীর ধানমন্ডিতে চক্রাকার রুটে বাস চালু। মেয়াদোত্তীর্ণ যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপি স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এবং দণ্ডিত আসামি তারেক রহমানকে ফেরত যাওয়ার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে আইনমন্ত্রী বৈঠক, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যার ৮ দিনের মাথায় দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পর পুলিশ চালক সিরাজুলকে আটক করার কথা জানালেও সিরাজুল আবরারকে চাপা দেয়নি। বাস চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। তিনি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যায়। চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার দুপুরে ব্রিফিংয়ে কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির একটি বাস মুহূর্তেই ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল বিইউপির শিক্ষার্থী আবরারকে। শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হয়নি, তার উপর দিয়েই চালিয়ে গেল বাসটি। দৃশ্যটি 19 তারিখের। মেধাবী শিক্ষার্থী আবরার চৌধুরী বন্ধুদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এভাবেই চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনার পর গাড়ি চালক সিরাজুলকে আটক করার কথা জানায় পুলিশ, অথচ সিরাজুল এ ঘটনার ঘণ্টাখানেক আগেই আটক হয়েছে পুলিশের হাতে। আবরারকে চাপা দেয়া বাসটি এর কিছুক্ষণ আগে গুলশানের শাহজাদপুর এলাকায় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে গুরুতর জখম করে। সে সময়ই পুলিশের হাতে আটক হয় গাড়ি চালক সিরাজুল। শাহজাদপুরের কাছে যাওয়ার পরে সেটা বসুন্ধরা হাউজিং থেকে 1-1.5 কিলোমিটার পেছনে একটা ছাত্রীকে ধাক্কা দেয়। মূল চালক যে ড্রাইভার, তার নাম হলো সিরাজুল ইসলাম। পাবলিক তাকে ধরে ফেলেছে, ধরে ট্রাফিক পুলিশের কাছে দিয়েছে। কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত বাসের মালিককে ফোন করে বলে যে এই ঘটনা, এরকম পরিত্যক্ত অবস্থায় যে কোনো সময় জ্বালিয়ে দিতে পারে। তখন বাসের মালিক তাকে বলে যে বাবা তুমি যে করেই হোক আমার বাসটাকে রক্ষা করো। পরে গাড়ির মালিকের নির্দেশে গাড়িটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। পথিমধ্যেই চাপা দেন আবরারকে, পরে পালিয়ে যায় ইয়াসিন। আটক সিরাজুলের জবানবন্দি থেকে বিষয়টি জানার পর তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় ইয়াসিনকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা থেকে গ্রেফতার করা হয় বাসের হেল্পার ইব্রাহিমকে। কনফার্ম হলাম যে এখানে গাড়ি চালক ছিল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত। তখন তাকে আমরা গতকাল চাঁদপুর থেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে সবকিছু স্বীকার করে এবং সে সবকিছু সব বর্ণনাটাই পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। এদিকে 1 মাসেরও কম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে দুর্ঘটনা রোধ ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস। প্রথম অবস্থায় আজিমপুর থেকে ধানমন্ডি 27 নম্বর রুটে অত্যাধুনিক 25টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও বিআরটিসির সমন্বিত উদ্যোগে চালু হলো এই চক্রাকার বাস সার্ভিস। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি গণপরিবহনের শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। নিরাপদ সড়কের আন্দোলনের পর ছাত্রদের দেয়া দাবির প্রেক্ষিতে বুধবার থেকে রাজধানীতে চক্রাকার রুটে 2টি বাস সার্ভিস চালু হয়েছে। একটি আজিমপুর ধানমন্ডি কলাবাগান রুটে, অন্যটি উত্তরা প্রগতি সরণি মতিঝিল রুটে। বুধবার সকালে রাজধানীর আজিমপুর থেকে ঢাকা সিটি কলেজ, ঝিগাতলা, ধানমন্ডি 27, কলাবাগান হয়ে আবার আজিমপুর রোডে চক্রাকার রুটের বাস সার্ভিস চালু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। একই সাথে উত্তর সিটি কর্পোরেশনের বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড, মালিবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল
এই সুবিধা পাবে যাত্রীরা। এই রুটে অনেক স্কুল কলেজ অনেকগুলো জিনিস আছে এবং সাধারণ পাবলিকও আছে। এই রুটের মধ্যে খুব বেশি এটা লুট পড়ে, তো সেই হিসাবে এই বাসটা চালু করাটা খুবই দরকার। কন্ডাক্টরের সাথে ভাড়া নিয়ে ঝামেলা, এখানে উঠাও এখানে নামাও, থেমে থেমে যাওয়া, এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবো। এটা হয়তো বা একটু সুবিধা হবে, কিন্তু ঢাকা শহর তো জ্যামের জন্য বেশি সমস্যা, এই জন্য যানজটটাকে নিরসন করা দরকার। আপনি যদি টোটাল একটা সলিউশন চান তাহলে অবশ্যই ঢাকা থেকে শুরু করে পঞ্চগড়, তেঁতুলিয়া, টেকনাফ সব জায়গাতেই এটা পৌঁছাইতে হবে। চক্রাকার রুটে বাস ব্যবহারে নেওয়া হয়েছে আধুনিক ব্যবস্থাপনা। র্যাপিড পাস কার্ড সিস্টেমে যাত্রীরা ভাড়া দিতে পারবেন। সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং সর্বোচ্চ 30 টাকা। আমরা আশা করি এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে গণপরিবহনের শৃঙ্খলা ফিরে আসবে। এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের 0 পয়েন্ট পর্যন্ত 20টি ডাবল ডেকার বাস চলবে। এতে আমাদের জনগণ, আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রী ভাইরা সুবিধা পাবে। ডিএমপি কমিশনার বলেন, নতুন সেবার মাধ্যমে সড়কের শৃঙ্খলা অনেকাংশেই ফিরে আসবে। সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা মেট্রো পুলিশের যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। জেব্রা ক্রসিং বন্ধ করে কোনো গাড়ি রাস্তায় দাঁড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটি এর ব্যর্থতা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে সংস্থাটির সড়ক নিরাপত্তা পরিচালককে তলব করা হয়েছে। এছাড়া দেশে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা 1 মাসের মধ্যে জানাতে বলা হয়েছে। বিআরটি এর তথ্য মতে সড়কে চলমান 70,000 বেশি যানবাহনের মেয়াদ শেষ হয়েছে 10 বছর আগে, আর 33% যানবাহনই ফিটনেসবিহীন। এই অবস্থায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল ঠেকাতে বিআরটি এর ব্যর্থতা নিয়ে রুল জারি করলেন উচ্চ আদালত। এছাড়া এ ধরনের যানবাহনের প্রকৃত সংখ্যা জানাতে বলা হয়েছে 1 মাসের মধ্যে। এর চাইতে বড় অনিয়ম, এর চাইতে বড় বেআইনি এবং মানুষের জীবন নিয়ে খেলা, এটা তো কখনোই বরদাস্ত করা যায় না। 70,000-এর অধিক গাড়ি বিনা রিনিউতে, বিনা ফিটনেসে এবং ড্রাইভারের লাইসেন্স ছাড়া গাড়ি চলছে। আইন পালনে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এই ব্যর্থতার জন্য কেন তাদের উপর রুল জারি হবে না? আইনের প্রয়োগ কেন হচ্ছে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে বিআরটি এর সড়ক নিরাপত্তা শাখার পরিচালককে 30 এপ্রিল হাজির হতে বলা হয়েছে। ফিটনেস ছাড়া কিভাবে রাস্তায় গাড়ি চলাচল করতেছে, পুরা বিস্তারিত প্রতিবেদনটাই কোর্ট চাচ্ছে। গত বছরে একই ধরনের আদেশ ও রুল হলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক গণতন্ত্র নষ্ট করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল কখনো দেশের মানুষের উন্নতি করতে পারে না। বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভায় অংশ নেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধাপে ধাপে এগিয়েছেন গণতান্ত্রিক সভায় স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পিতভাবে দীর্ঘ সংগ্রামের পথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতির পিতা দেশ স্বাধীনের নকশা করেছিলেন। মন্তব্য করেন, বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই হত্যা করেছিল গণতন্ত্রকে। আমাদের স্বাধীনতা বিরোধীরা পরবর্তীতে তারা একের পর এক চক্রান্ত করে যাচ্ছিল। বাকশাল এটা ছিল কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেশের আর্থ সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তুলে তুলেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট থেকে সৃষ্টি হওয়া দল মানুষের উন্নয়ন করতে পারে না বলেও মত দেন শেখ হাসিনা। মার্শাল অর্ডিন্যান্স দিয়ে যারা দেশ চালায়, প্রতি রাতে যেখানে কারফিউ থাকে, যতই রাজনৈতিক দল করতে দিক না কেন, সে দেশে আবার গণতন্ত্র কিভাবে থাকে আর গণতান্ত্রিক ধারাটাই বা চলবে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার
উচ্ছিষ্ট বিলিয়ে যে দল সৃষ্টি হয়, ক্ষমতা ছাড়া অস্তিত্বই থাকে না, সেটাই বাংলাদেশে প্রমাণিত সত্য। বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের এগিয়ে চলার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের সাথে গঠিত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বুধবার সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রীতি অনুযায়ী শপথ নেন তিনি। গত 28 ফেব্রুয়ারির ভোটের চেয়ারম্যান নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শান্তিনগর থেকে ঢাকা মাওয়া রোড ফ্লাইওভার শীর্ষক প্রকল্পের লেআউট এবং পতেঙ্গা সি ট্যুরিজম প্রকল্প সংক্রান্ত উপস্থাপনা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রবাসী সময় আরো থাকছে। পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাড়বে না পণ্যের দাম, বললেন বাণিজ্য মন্ত্রী। পরিবহন বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি ঠেকানোর আবেদন ব্যবসায়ীদের। নদী মুক্ত করার অভিযান রূপ নেয় মাছ ধরার উৎসবে। তুরাগপাড়ে সাভারের কাউন্দিয়ায় খাল মুক্ত করার পর অবৈধ দখলদারদের মাছের ঘের ভেঙে দেয়া হয়। এ সময় স্থানীয় শত শত মানুষ চাষের মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। এ যেন মাছ ধরার প্রতিযোগিতা। জাল, ট্যাটা কিংবা পলো দিয়ে যে যেভাবে হাড়ি পাতিল নিয়েই। যারা কিছুই জোগাড় করতে পারেননি তারা খালি হাতেই মাছ ধরা শুরু করেছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সাভারের কাউন্দিয়ে একটি খাল উদ্ধার করে বিএডব্লিউটিএ। অবৈধ বাঁধ কেটে দিয়ে নদীর সঙ্গে জুড়ে দেয়ায় মুক্ত হয় চাষের মাছও। মূলত সে মাছই ধরছেন স্থানীয়রা। এখানে অভিযানে বান ভাঙ্গা দিচ্ছেন, মাছ চলে যেতেছে, তার জন্য মাছ ধরে এখন খাওয়া দাওয়া করতেছি। কি করুম, নদী ফালা দেবো? এরকম পরিবেশ ঢাকা শহরে মাছ পাওয়া যায় না। আজকে মাছ পাইলাম, খুব খুশি লাগতেছে। বৃষ্টির মধ্যেও সে সুযোগ হাতছাড়া করেননি নারী পুরুষ কেউই। বান কাটে দিছে, ওই পানির লাগাইছে আর কি। সিলভার কাপ পাজি, তেলাপিয়া পাজি, একটা শোল মাছ পাজি, একটা ইটের মাছ পাজি। দেশে দোষী বহুত, ঢাকায় তো অনেক মানুষ, এত মানুষ একলা মাছ ধরে নেই কোনো সময়। চলমান নদী দখল মুক্ত করার উচ্ছেদ অভিযান বুধবার এসে তা মাছ ধরার উৎসবে পরিণত হয়। যদিও বিএডব্লিউটিএ বলছে এসব মাছ ধরা উৎসব করা তাদের প্রধান লক্ষ্য নয়। তারা বলছেন ভবিষ্যতেও নদী দখল করা এমন কোনো খাল কিংবা পুকুর সামনে পড়লে তাও পুরোপুরি অপসারণ করা হবে। এটা একটা প্রাকৃতিক জলাভূমি, এটা খাল, তার কিছু দূরেই আপনি দেখতে পাচ্ছেন যে ব্রিজ, এই ব্রিজ দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত খালটা চলে গেছে, কিন্তু এখানে ব্যারিয়ার সৃষ্টি করা হয়েছিল। এই মৎস্য চাষের পদক্ষেপ হলো পরবর্তী তারা কিন্তু করে আবাসন করে তুলতো। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খালের মুখ আমরা কিন্তু অপসারণ করে দিব। পরে তুরাগের কাউন্দিয়া অংশে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবন গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করল বিএনপি। এর আগে বুধবার সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো রকম চিকিৎসা দেওয়া হচ্ছে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর ও মালিবাগ ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আজকে প্রায় ৪৭ বছর স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। সেই স্বাধীনতাকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ বন্ধুরা। ওদের চেতনা, এর মধ্যে গণতন্ত্র নেই, ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে
চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলা দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত আনার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, তারেক রহমান দণ্ডিত আসামি, তার স্থান কারাগারে, বিদেশে নয়। দণ্ডিত অপরাধী যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পায়, তাহলে পরে আমাদের সাথে ইউনাইটেড কিংডমের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এরকম অনেক দণ্ডিত আসামি সে ভেগে যাওয়ার, ওইখানে গিয়ে অ্যাসাইলাম নেওয়ার একটা কারণ হয়ে যেতে পারে। অপরাধীকে শাস্তি আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। সেই কারণেই আমরা তারেক রহমানকে ফেরত চাই। হাই কমিশনার সাহেব যেটা বলেছেন যে তিনি তার সরকারের সাথে এই ব্যাপারে কথা বলবেন, সেটা এই সমস্যার ব্যাপারে একটা ইতিবাচক সমাধান আমরা করতে পারব। তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে তিনি কথা বলেন। এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে কবে নাগাদ স্থানান্তর করা হবে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। তাকে কনভিক্টেড অপরাধী তাদের সবাইকে ফিরিয়ে আনতে চাই এবং সেই ক্ষেত্রে নূর চৌধুরীকে আমরা ফিরিয়ে আনতে চাই। আমাদের তাকে ফিরিয়ে আনার জন্য যা যা প্রচেষ্টা আমাদের অনেক দিন ধরে, সেগুলো চলমান আছে। হিয়ারিংটা হয়েছে, এখন জাজ সাহেব আপনার একটা রায় দেবেন কিংবা আরো একটা হিয়ারিং চাইতে পারেন, উই ডোন্ট নো। আমরা এই অবস্থায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন, সেদিনও আলাপ করেছেন এবং আমরা সবসময় আশাবাদী। বঙ্গবন্ধু জাদুঘরের নির্মাণ কাজ শুরু হলে যে কোনো সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে এক প্রশ্নের জবাবে সময় সংবাদকে এ তথ্য জানান তিনি। কেরানীগঞ্জের যে জেলখানাটি একটা স্বয়ং সম্পূর্ণ জেলখানা, সেইখানে যেহেতু ঢাকার এই যে জায়গাটা আমরা রেখেছিলাম, এই জায়গাটা আমরা বঙ্গবন্ধু জাদুঘর শুরু হবে। এটা যে কোনো সময় যারা নাকি নির্মাণ, যারা ঠিকাদার, তারা কাজ শুরু করবে, কাজেই তাকে এটা এখান থেকে নিতে হবে। আমরা যে কোনো সময় নিতে পারি। প্রবাসের সময় আরো থাকছে। স্বাধীনতা দিবসের নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের দেশীয় সংস্কৃতির আবহ। নিউ ইয়র্ক সিনেট ও অ্যাসেম্বলিতে বাংলাদেশ জাতীয় পতাকা দিবস বিল পাস। ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল ভিডি জবস ব্যবহার করে এমন বিজ্ঞাপন তৈরি করত। এছাড়া নিজেদের পরিচয় গোপনের জন্য ব্যবহার করত বিকাশ ও রকেট অ্যাকাউন্ট সম্বলিত বিভিন্ন মোবাইল কোম্পানির শত শত বায়োমেট্রিক সিম। কাতার ভিত্তিক প্রতিষ্ঠান ডেল্টা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম স্টোর ম্যানেজার। আকর্ষণীয় বেতন, থাকাও যাবে পরিবার সহ, এক কথায় লোভনীয় অফার। অনলাইন ভিত্তিক জব সার্চিং পোর্টাল বিডি জবসের এমন বিজ্ঞাপনের আড়ালে দিনের পর দিন চলেছে প্রতারণা, যে ফাঁদে পা দিয়ে এরই মধ্যে সর্বশান্ত হয়েছেন হাজারো তরুণ। মঙ্গলবার এমনই এক প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। চক্রের প্রধান শাহিন হায়দার। প্রাথমিকভাবে চাকরি প্রার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করতেন তিনি। হাসান ও তাজুলের দায়িত্ব ছিল অন্যের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিম সংগ্রহ করা। বিডি জবসে একজন লোক আছে মুস্তাফিজ রহমানে, এটাতে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দিলে পরে কেউ আবেদন করলে ওই আবেদন থেকে আমার নাম্বারটা দেয়।
আমি কথা বলি, আমার নীলক্ষেত দোকান আছে, অবিকল এটা বানাই দিতাম আর কি, তারিখ টুরিখ চেঞ্জ করে। পুলিশ বলছে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অসম প্রতিযোগিতার কারণে সাধারণ মানুষের সরলতার সুযোগেই সিম রেজিস্ট্রেশন করে অপরাধী চক্র। বিডি জবসের কতিপয় কর্মচারী সরাসরিভাবে এই প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে আমাদের শত শত মানুষের কাছ থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা হাতিয়ে নিচ্ছে। এদিকে নিজেদের কেউ এমন অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিডি জবস। আমরা নিজস্ব ইনভেস্টিগেট করছি এবং আমরা বলেছি যে ওনাদের যদি কোনো ইনফরমেশন লাগে সে ব্যাপারে আমরা পুরোপুরি আমাদের সাইড থেকে সহায়তা করা হবে। এমন প্রতারক চক্রের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাঁজা এবং ইয়াবার মতো মাদক পাচারের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে মাদক পাচারের ক্ষেত্রে নেওয়া হচ্ছে নানা কৌশল। সবশেষ গত সপ্তাহে লেপ এবং জুতার ভেতর করে পাচারের সময় আটক করা হয় মাদকের 2টি চালান। পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা কৌশলে মাদক পাচারের চেষ্টা চলছে বলে জোর অভিযোগ ছিল, কিন্তু হাতে নাতে তেমন কোনো প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারছিল না আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গত 18 মার্চ চট্টগ্রাম থেকে দুবাই হয়ে মাস্কেটগামী ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইটের 2 যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয় 6 কেজি গাঁজা। ল্যাপের ভেতরে করে অভিনব কৌশলে মাদকের এই চালান পাচারের চেষ্টা চলে। কোনো ইন্টারন্যাশনাল গ্রুপ এটার সাথে জড়িত কিনা, দেশীয় গ্রুপ কারা এটার সাথে জড়িত, আমরা এটা কিন্তু বেশ তদন্ত করে দেখতেছি। হাতে নাতে প্রমাণ পাওয়ার পর নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাড়ানো হয় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের উপর গোয়েন্দা নজরদারি। পরদিন 19 মার্চ আবুধাবিগামী আরেক যাত্রীর জুতার মধ্যে পাওয়া যায় 540 পিস ইয়াবা এবং 200 গ্রাম গাঁজা। গত 6 মাসের বেশি সময় ধরে এভাবে নানা পন্থায় মধ্যপ্রাচ্যে মাদক পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ প্রবাসীদের। বিশেষ করে এ ধরনের মাদক পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হবে বলে শঙ্কা তাদের। ভিসা সংক্রান্ত জটিলতা বেড়ে যাবে, তখন তারা মনে করবে যে বাংলাদেশি যারা আসছে তাদের সাথে মাদক দ্রব্য আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এতে বাংলাদেশ থেকে শ্রম রপ্তানিতে বিশেষ একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তবে গ্রেপ্তারকৃত 3 জনেই ক্যারিয়ার। এই অবস্থায় মাদক পাচারের মূল হোতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন। কারা পাঠাচ্ছে এই মাদকদ্রব্যগুলি এবং ওই প্রান্তে ওমানে অথবা আরব আমিরাতে কারা এটা রিসিভ করছে, মূল যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে তাদেরকে ধরা এবং যারা রিসিভ করার কথা ওমানে বা আবুধাবিতে তাদেরকে চিহ্নিত করা। চালান দুটি আটকের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছে সিএমপির গোয়েন্দা বিভাগ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও গ্যাস বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো চলবে না। বুধবার বিকেলে সচিবালয়ে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে মন্ত্রীর বৈঠকে এসব কথা উঠে আসে। প্রতি বছরের মতো রমজান আসার আগেই নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার ও মজুতের সবশেষ অবস্থা পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। এবারের বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি। ট্রান্সপোর্টেশন, চাঁদাবাজি এগুলি আমাদের মৌলভীবাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বাহির সাইডে যদি আপনারা একটু দেখেন, চিটাং থেকে ঢাকা এই সব বিষয়গুলো যদি দেখেন তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। ইলেকট্রিসিটি বা গ্যাসে কোনো সমস্যা হয় তখন তো আর আমাদের কিছু করার থাকে না। সেখানে প্রোডাকশন 100 টাকা হলে সেখানে আসে 50-60 টাকা, বিগত লেস গ্যাস প্রেশার। সমস্ত আইটেমগুলো আছে, আপনারা কর্পোরেশন করেন, আমরা কর্পোরেশন করে আপনাদের সাথে বাজারটাকে স্থিতিশীল রাখি। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে আশ্বস্ত করে কোনোভাবেই পণ্য মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন মন্ত্রী। সংযমের মাস, যারা যেন সেই ধর্মীয় মূল্যবোধ এবং সেই পবিত্রতার কথা চিন্তা করে আমরা কাজ করি। একটা বড় হেডেক আমাদের এই চাঁদাবাজি, আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না।
ব্যবসায়ীরা জানান রমজানের জন্য সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে। পাইকারি ও খুচরা পর্যায়ে অতি মুনাফা না করলে দাম বাড়বে না। বলুন, আটা আনার থেকে 1 টাকার বেশি অধিক প্রফিট করতে পারবে না, 5 টাকা রিটেলার প্রফিট করবে। যদি এই সিস্টেমটা ডেভেলপ হয়, কোনোদিনই এই মিটিং এর মধ্যে তর্ক বিতর্ক আসবে না। আটা না লাভ এটা অনেক। খুচরা পর্যায়ে আপনারা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করেন এবং নিয়ন্ত্রণ করেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রমজানে 3 লাখ টন ভোজ্য তেল, 3 লাখ টন চিনি, 5 লাখ টন পেঁয়াজ, 80,000 টন ছোলা, 18,000 টন খেজুরের চাহিদা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এর প্রতিবাদে তার বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের দাবি, ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য দিয়েছেন। ফেরদৌস সোহাগের তথ্য, ছবিনা রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে 26 মার্চ বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন তারা। পরে দুপুরে অপর একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য। এরই প্রতিবাদে বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। দেশীয় চেতনায় স্যার উদযাপন করবেন, তা না করে তারা গার্ডেন পার্টির আয়োজন করেন, সেখানে স্টুডেন্টদের ইভেন ঢুকতেও দেন না। জাতীয় দিবসগুলোতে আমরা যাতে সকল শিক্ষার্থীরা স্বাধীনভাবে এখানে পার্টিসিপেট করতে পারি। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন প্রক্টর। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো এবং আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। এদিকে শিক্ষার্থীদের নয়, বরং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যেই এই বক্তব্য বলে দাবি উপাচার্যের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যারা বাধাগ্রস্ত করে, তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলবো নাকি তাদের রাজাকারের পক্ষের শক্তি বলবো, এটাই আমি বলি। ঢালাওভাবে সাধারণ শিক্ষার্থীদের কেন বলবো আমি? দ্রুত বক্তব্য প্রত্যাহার না করা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ফেরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে 26শে মার্চকে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস ঘোষণা করে বিল পাশ করেছে। মঙ্গলবার বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের আলবানিতে আইন প্রণেতারা সর্বসম্মতিতে এ বিলটি পাশ করেন। এদিকে দিনটিকে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে ঘোষণাপত্র জারি করেন নিউ ইয়র্কের গভর্নর এবং ওয়াশিংটন ডিসির মেয়র। পাশাপাশি বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের জন্য 26শে মার্চ মানে বিশেষ একটি দিন। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিল সদস্যদের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত হলো বেশ আড়ম্বরে। সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে 3 বাংলাদেশির হাতে কৃতিত্বের সম্মাননা তুলে দেন কাউন্সিল স্পিকার কোরি জনসন। এখানে আমরা 3 জনকে সম্মানিত করেছি, প্রক্লামেশন দিয়েছি। এর মধ্যে একজন হচ্ছে NYPDর লিউটেন্যান্ট, যে বাপার প্রেসিডেন্ট, আর একজন হচ্ছে রিয়েল স্টেট ন্যাশনাল অ্যাসোসিয়েশন রিয়েলটর ডাইরেক্টর রব চৌধুরী, একজন হচ্ছে ডক্টর মাসুম কাদের। এবং তার মধ্যে সাইটেশন পেয়েছে অনেকে, তার মধ্যে ক্যাপ্টেন আবদুল্লাহ আছে, নুরুল হাসান আছে, লুৎফর রহমান লাতু আছে। বাংলাদেশিদের নাচ গানে ভিনদেশে যেন সৃষ্টি হয় দেশীয় সংস্কৃতির অন্যরকম এক আবহ। সিটি কর্তৃপক্ষের এই আয়োজনে গর্বিত প্রবাসীরা, জানালেন অনুষ্ঠানের সমন্বয়কারী। আমরা অত্যন্ত আনন্দিত যে নিউ ইয়র্ক সিটি হলে অনেক বিশাল পরিসরে অনেকগুলা সংগঠনের সমন্বয়ে এই ধরনের একটা প্রোগ্রাম করতে পারছি, এটা আমাদের একটা বিজয়। বাংলাদেশিদের নিয়ে ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন নিউ ইয়র্ক নগর প্রশাসন। 26শে মার্চ মঙ্গলবার নিউ ইয়র্ক সিনেট এবং অ্যাসেম্বলিতে পাশ হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। এর আগে নিউ ইয়র্কের গভর্নর এবং রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ঘোষণা জারি করেন। এসব ঘোষণায় উচ্ছ্বসিত বাংলাদেশি প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হয়েছে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সৌদি আরব, ফ্রান্স, কুয়েত ও ইতালির প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ৪৯তম মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জেদ্দা কনসুলেটে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রথম সচিব কাজী সালাউদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটের সদস্য ও ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়া ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট জ্যাকি ডেরমিডি। এছাড়াও ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিনেট সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ফ্রান্সে বসবাসরত মুক্তিযোদ্ধারাও এতে অংশ নেন। কুয়েতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েতের পানি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রদূত এম আবুল কালাম সহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটা, পিঠা প্রদর্শনী এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করেছে ইতালির বাংলাদেশ দূতাবাস। প্রথম সচিব সুফিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সহ দূতাবাসের কর্মকর্তা এবং ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতেখার শুভ, সময় সংবাদ। দখল, দূষণ সহ নানা প্রতিবন্ধকতায় জনপ্রিয় হচ্ছে না দেশের নৌ পর্যটন। যদিও নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা কম থাকায় নৌপথকে আরও আকর্ষণীয়ভাবে দেখতে চান ভ্রমণ পিপাসুরা। চলতি মাসে ঢাকা কলকাতা নৌরুট চালুর মধ্য দিয়ে নৌ পর্যটন আরও প্রসার লাভ করবে বলে জানিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আল মামুনের ছবিতে দেখুন মোজাহিদ শুভর রিপোর্ট। ইটকাঠের যান্ত্রিক নগরী ছেড়ে জলজ স্পর্শেই হাঁপ ছেড়ে বাঁচে মানুষ। ভ্রমণে বা প্রয়োজনে খুব কম সময়ই নদীর বুকে চলাফেরার সুযোগ হয় দেশের বেশিরভাগ মানুষের। তবুও বাস্তবতার প্রয়োজনে আরামদায়ক এই পথকে আরো সহজভাবে দেখতে চায় সাধারণ মানুষ। এই ব্যস্ত শহর থেকে একটু খোলামেলা জায়গায় যখন আসি খুব ভালো লাগে। এই যে নদী পথে নৌকা দেখতেছি, তারপর মাছ দেখছি, খুবই ভালো লাগতেছে। দুর্ঘটনাগুলো, তারপরে যানজট, এগুলোর নদীতে কোনো সম্ভাবনা নাই। সুতরাং নদীর এই যাত্রাগুলো যদি আমাদের জন্য আরো সহজ করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু নদী পথের যাত্রাটাই বেছে নেব। শিপটা যদি আরো একটু উন্নত মানের হয়, কেবিনগুলো আরো একটু উন্নত মানের হয়, তাহলে ভ্রমণটা আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে। নদীগুলোকে আরেকটু ডেভেলপ করা উচিত, কারণ এগুলোর পানিগুলো এত দূষিত। এগুলো সম্প্রসারিত করলে আরো আমাদের পর্যটন বাড়বে। বেসরকারি গবেষণা বলছে 5 বছরের ব্যবধানে দেশে ভ্রমণকারীর সংখ্যা হয়েছে দ্বিগুণ। প্রতি বছর গড়ে দেশের 10 ভাগ মানুষকে ভ্রমণে উৎসাহিত করতে পারলে বিশাল অঙ্কের অর্থনৈতিক তৎপরতা সৃষ্টি হবে। তবে এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ সুবিধা, আকর্ষণীয় অফার ও পর্যটন ব্যয় নাগালের মধ্যে রাখা সবচেয়ে বেশি জরুরি। দেশি বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্ট করতে দক্ষ মানব সম্পদ তৈরি সহ নানা পরিকল্পনার কথা বলছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। শুনে খুশি হবেন যে আগামী 29 তারিখে প্রথম ক্রস বর্ডার রিজিওনাল রিভার ক্রুজের মাধ্যমে ঢাকা থেকে কলকাতা যাবে। আবার কলকাতা থেকে এখানে রেগুলার সার্ভিস এটা শুরু হবে নদীমাতৃক দেশ হিসেবে। এক্সপিরিয়েন্সটা কে দিবে? দক্ষ মানব সম্পদ দিতে পারবে। এই জন্য আমরা যে আমাদের যে NHTTI ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট আছে, আরও অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ভোকেশনাল বা প্রায়োগিক শিক্ষাটা খুবই দরকার। তাহলে দে ক্যান গিভ দ্য বেস্ট সার্ভিস টু দ্য টুরিস্ট। নদী বাঁচলেই বাঁচবে দেশ, খুলবে নৌ পর্যটনের অপার সম্ভাবনা। দেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলোর সিংহভাগই নদী ও সমুদ্র বেষ্টিত হওয়ায় সবার আগে নদীকে দখল ও দূষণমুক্ত রাখবার পরামর্শ সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, চাঁদপুর। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত ওমর ফারুককে নারায়ণগঞ্জে এবং জাকারিয়া ভূঁইয়ার লাশ নরসিংদীতে দাফন করা হয়েছে। তাদের শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত আরেক বাংলাদেশি ডাক্তার মোজাম্মেলের লাশ রাত 11:30টার দিকে দেশে পৌঁছেছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট।
বাবাহারা একমাত্র ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওমর ফারুকের 3 বোন। বুধবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ী এলাকায় তার নামাজে জানাজা হয়। পরে বন্দর কবরস্থানে লাশ দাফন করা হয়। সবশেষ গত 18 জানুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড ফিরে যান তিনি। তার স্ত্রী সানজিদা জামান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা। মা, স্ত্রী এবং ছোট একটা বোন আছে। সরকার যেন সর্বোচ্চ সহযোগিতা করে তাদের ফিউচার বাঁচার জন্য। যারা বাহিরে থাকে তারা তো এই দেশেরই একজন নাগরিক, আমরাও তো ওনারই নাগরিক। আমার ফ্যামিলিতে আমরা 3টা মহিলাই, আমি, আমার শাশুড়ি আর আমার ননদ। আমার ননদের এখনো বিয়ে হয়নি। এই ঘটনা ঘটিয়েছে মুসলমানদের দাবিয়ে রাখার জন্য, অথবা সেটা তো পারেই নাই, বরঞ্চ আরো সারা বিশ্বের কাছে মুসলমানরা সমাদৃত হয়েছে। তাদের বিনিময়ে সারা পৃথিবী দেখেছে যে কি নিঃস্ব হত্যাকাণ্ড ঘটেছে, এবং সত্যিকার অর্থে নিউজিল্যান্ড গভর্নমেন্টের কাছে আমরা মনে করি কৃতজ্ঞ। এদিকে নরসিংদীর পলাশ উপজেলার জয়পুরা গ্রামের নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জাকারিয়া ভূঁইয়ার লাশ দাফন করা হয়। একটু সচ্ছলতার জন্য 2016 সালে নিউজিল্যান্ডে যান জাকারিয়া ভূঁইয়া। 6 মাস আগে ছুটি শেষে আবারও নিউজিল্যান্ডে ফিরে যান তিনি। কর্মকাণ্ড ঘটাইছে তাদের জন্য আমরা এরকম দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা এবং শাস্তির দাবি করতেছি। সরকার হয়তো এখন তার জন্য অন্য কোনো পদক্ষেপ, আর্থিক কোনো সহায়তা অথবা কিছু হয়তো করতে পারে। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র নীতি অনুযায়ী তাদের এই যে দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য তাদের ক্ষতিপূরণের প্রয়োজনীয় ব্যবস্থা সরকার করবে। আবু নোমান, সময় সংবাদ। রাজধানীর 5 তারকা হোটেল বা অভিজাত পাড়া ক্লাবে হকি কর্মকর্তাদের মিটিং যেন নিয়মিত ঘটনা, আর জীবিকার তাগিদে খেলোয়াড়দের ঘুরতে হয় দাঁড়ে দাঁড়ে। ঢাকা জেলা, জাতীয় যুব দল কিংবা প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ শফিকুল ইসলাম অনিকের কথাই ধরা যাক। নিজের একমাত্র সন্তানের ভরণ পোষণের জন্য স্টিক ছেড়ে তাকে জীবিকা নির্বাহ করতে হয় মোটরসাইকেলে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার করে। সেলিম আহমেদের ক্যামেরায় অনিকের সেই অসহায়ত্বের গল্প থাকছে মাহবুব রিমনের প্রতিবেদনে। দেশের হকিতে বইছে নির্বাচনের হাওয়া, তবে সে উত্তাপ নয়, অনেককে পীড়া দেয় চৈত্রের মধ্য দুপুরের কাঠফাটা রোদ। দেশের হকির নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা বেশ ভালো করেই জানেন শফিকুল ইসলাম অনিককে। 2 বছর বয়সে হাতে খড়ি 2006 থেকে পুরোদস্ত পেশাদার খেলোয়াড়। 2011 থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ সবশেষ হাতে নিয়েছেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্বের আর্মব্যান্ড। অথচ দারুণ সম্ভাবনাময় এই তরুণকে হকির মাঠের প্রতিপক্ষ নয়, জীবনের প্রয়োজনে ডিফেন্স করতে হয় রোদ, ঝড়, বৃষ্টিকে। স্টিক ছেড়ে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন রাইড শেয়ারিং। 3 মাস বাচ্চার বয়স চলে, তার একটা ফিউচারের ব্যাপার আছে, আমার একটা ফিউচার আছে। এখন এই ফিউচারের দিক দিয়ে চিন্তা করতে গেলে তো হকি খেললে শুধু চলবে না। সংকোচ প্রথম কিছুদিন ছিল, ধীরে ধীরে এই সংকোচটা কাইটে উঠছে, কারণ কাজ করে খেতে দিলে আপনার সংকোচ বাদ দিতে হবে, কাজে করলে লজ্জা করলে হবে না। অনেকের এই ঝরে পড়া আক্ষেপের কারণও আছে। 1974 সাল থেকে শুরু হওয়ার পর কখনোই নিয়মিত ছিল না খেলোয়াড়দের একমাত্র রুটি রুজির লিগ প্রিমিয়ার ডিভিশন হকি, যার প্রধান কারণ ফেডারেশন আর ক্লাব কর্তাদের মধ্যকার দ্বন্দ্ব। আমাদের লিগ যে হয় সর্বোচ্চ পেমেন্ট থাকে 5 লাখ টাকা, ওটা একবার হাইস্ট প্লেয়ার পায়। ফুটবলে দেখেন আপনি 194 নম্বর র্যাঙ্কিং তাদের, তারপরে 50 লাখ টাকা বা 30 লাখ টাকা সর্বনিম্ন পেমেন্ট হয়। আমাদের হকিতে 20,000 টাকা পেমেন্ট হয়। বিষয়টি দারুণভাবে পীড়া দেয় সাবেক খেলোয়াড় ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাদেককেও। তাই তো নির্বাচনকে পাশ কাটিয়ে তার আহ্বান হকির স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়ানোর। এখন আমার প্রায়োরিটি হবে ঢাকার মাঠে খেলা সারা বছর যদি চলে একটা, প্লাস যেসব জেলায় খেলা হয় সেখানে আমাদের টাকা ইনভেস্ট করতে হবে। অনেকদের যেখানে অনেক দূরে যাওয়ার কথা সেখানে স্বপ্ন থমকে যায় রূঢ় বাস্তবতায়। অথচ দায়টা বর্তায় যাদের ওপর সেই ফেডারেশন কর্তারাই ব্যস্ত ক্ষমতার নেশায়। নিয়মিত হয় না লিগ, নেই আর্থিক কোনো নিশ্চয়তা, ফলে দিনে দিনে তরুণরা আগ্রহ হারায় হকিতে। তাই তো নতুন একটা নির্বাচনকে সামনে রেখেও অনেকরা হতে পারছে না আশাবাদী। তবে এবার কি বদলাবে সেই চিত্র? প্রশ্নটা তোলাই থাকলো। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আবরারের আগেই গুলশানে আরেক ছাত্রীকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। চালক পালানোর পর আসনে ছিল কন্ডাক্টর। দুর্ঘটনা এড়াতে রাজধানী ধানমন্ডিতে চক্রাকার রুটে বাস চালু। মেয়াদোত্তীর্ণ যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটি এর ব্যর্থতা কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল।
বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এবং দণ্ডিত আসামি তারেক রহমানকে ফেরত চাওয়ার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে আইনমন্ত্রী বৈঠক, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।